কখনো যদি তুই জানতে পারিস ভাইয়া তোর সাথে চিট করছে, তখন তুই কি করবি পৃথা? বেলা 11টা। বিপার ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছে পৃথা। ভোরবেলা বান্ধবীর ফোন কলের পর নিজেকে আর স্থির রাখতে পারেনি পৃথা। রাস্তায় যান চলাচল শুরু হতেই চট করে বেরিয়ে পড়েছে। ফলস্বরূপ এখন বাসার ড্রয়িং রুমে ওর অবস্থান। পথেই ঘুমিয়ে গেছে বাবু। ওকে সোফাতে আরেক পাশে শুয়ে দিল পৃথা। বিপা স্থির হয়ে বসে আছে অন্য পাশের সিঙ্গেল সোফাটায়। কথা যা বলার সে বলে ফেলেছে, কান্নাকাটি যা করবার করে ফেলেছে। এখন কিছু বলবার বা করার নেই আর। বাবুকে রেখে পৃথা ঘুরে ওর কাছে বসল। মূর্তির মতো নিশ্চল বিপার এক হাত ধরে বলল, এত ভেঙে পড়ছিস কেন বিপা? এখনই হার মানলে চলবে? আমি তো এসে গেছি, সব আমার উপর ছেড়ে দে। আমি সাজিদকে ওর উপযুক্ত শাস্তি দিতে চাই পৃথা। তুই আমাকে বলে দে আমি কি করব? আচমকা কথা বলে উঠল বিপা। আশ্চর্য শীতল ওর কণ্ঠস্বর। পৃথা চমকে উঠল। কি শাস্তি দিবি তুই, যা সে ডিজার্ভ করে? চোখাচোখি হলো দুজনের। ওর চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। পৃথা ঢোক গিলল। বিশ্ববিদ্যালয় জীবনে ডেয়ারিং মেয়ে বলে ওর বদনাম ছিল। সবসময় একটা বিদ্রোহী ভাব পোষণ করত। এখন সময়ের সাথে সাথে সেসব হারিয়ে গেছে। সাপোষা মনোভাব নিয়ে কি এখন বিদ্রোহ হয়? তুই কি সাজিদ ভাইকে খুন করবি? যদি বলি হ্যাঁ, তুই কি তাহলে আমাকে সাপোর্ট করবি, সাহায্য করবি বন্ধু হিসেবে? আর ইও সিরিয়াস? পৃথা তড়াক করে উঠে দাঁড়ালো। বিপার মুখভঙ্গি অদ্ভুত কাঠিন্য ভরা। কথা বলছে অথচ গালের একটা পেশিও নড়ছে না। সেভাবে দাঁত চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, কসম খোদার। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বেলা গড়িয়ে গেল। পৃথা এখনো যায়নি। দুপুরের খাবারটাও অনলাইন থেকে অর্ডার করে এনেছে বান্ধবীর জন্য। বিপার মুখের দিকে তাকাতে পারছি না সে। বড্ড ভয় লাগছে। বিপার এতটা পরিবর্তন হয়েছে। ভালোবাসার মানুষ কি এতটা পাল্টে দিতে পারে যে বিশ্বাস ভেঙে গেলে মানুষ অনুভূতিশূন্য মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়? এর মধ্যে বাবু উঠেছিল। ওকে খাইয়ে দেবার সময় বিপা একবার কথা বলেছিল। কেমন মলিন স্বর ছিল কণ্ঠে। আমরা বেবি প্ল্যানিং করেছিলাম জানিস দোস্ত। সাজিদ অনেক খুশি ছিল, কিন্তু 5 মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়ে গেল। তারপর থেকে সাজিদ কেমন পাল্টাতে লাগলো। আমার কাছে আসে না, ভালোবাসে না, কেমন করে কথা বলে, কেমন যেন সব এলোমেলো। পৃথা আবার প্রশ্ন ছুড়েছিল, তুই ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছিস না তো? দেখ, বলাটা সহজ, করাটা না। আর করলেও বা কি? মরে গেলে তো সব শেষ, তাই না? ওকে তুই অন্যভাবেও সাজা দিতে। এ পর্যায়ে চোখে চোখ পড়ে যায়। বিপার হিমশীতল দৃষ্টির সামনে বাকি কথাটুকু গিলে ফেলতে বাধ্য হয় পৃথা। তারপর থেকে বিপা আরও চুপ হয়ে আছে। অবস্থা বেগতিক দেখে পৃথা বাধ্য হয়ে থেকে গেছে। কে জানে একা ফ্ল্যাটে ফেলে গেলে কি কাণ্ড বাঁধিয়ে বসেও। একটু পর জুবাইরেরও। পৃথা কল করে সবকিছু জানিয়ে ডেকেছিল। দরজা খুলে পৃথা বলল, তুই এসে বাঁচালি রে। বিপার মাথা গেছে। কি সব বলছি শোন। জুবাইয়ের ড্রয়িং রুমে ঢুকতেই বিপা উঠে দাঁড়ালো সোফা থেকে। খুব স্বাভাবিক গলায় জানতে চাইল, তুমি সেদিন মেয়েটার মুখ দেখেছিলে জুবাইর? কোনো ভালো মন্দ জিজ্ঞেস করা নেই, বসতে বলা নেই। এরকম সোজা আসল কথায় আসতে দেখে জুবাইরও ভরকালো। পৃথায় কথাটা সত্যি তাহলে? বিপার মাথা কি নষ্ট হয়ে গেছে? বলল, সেভাবে দেখা হয়নি। দেখলে তো তুমি ভেবে কনফিউজড হতাম না, কিন্তু অনেকটা তোমার মতোই লাগছিল। তুমি ওর খোঁজ করে বের করতে পারবে? তোমার অনেক সোর্স আছে আমি জানি। আমার জন্য এটুকু করবে? তুই হঠাৎ ওই মেয়েকে নিয়ে পড়লি কেন? পাশ থেকে জিজ্ঞেস করে উঠল পৃথা। পরপরই উঠে এসে বিপার দুহাত ধরল। নরম গলায় বলল, বিপা দেখ বোন আমার, তুই পাগলামি করিস না। আই নো তোর একটা ক্রুশাল টাইম চলছে, কিন্তু সমস্যা নেই, আমরা তোর সাথে আছি। তুই টেনশন নিস না। আমরা সাজিদ ভাইয়ের সাথে কথা বলি, বলে কোনো লাভ নেই। ও শোধরাবে না। কঠিন সুর। জোবাইর বলল, কে জানে, শোধরাতেও তো পারে। তোমরা খোলাখুলি আলাপ করছো না কেন? অনেক সময় সামনাসামনি কথা বললেও মানুষের মনের পরিবর্তন। তুমি একই কথা বলছো আমাকে? তুমি নিজে কখনো সামনাসামনি কিছু বলতে পেরেছিলে জুবাইর? তোমার মনের কথা জানাতে পেরেছিলে? বিপা ঘুরে গিয়ে দাঁড়ালো ওর মুখোমুখি। ওরা দুজনেই হতভম্ব। কিসের ইঙ্গিত দিল বিপা? জুবাইর মুখ নামিয়ে ফেলল। চোখে চোখ রাখার সাহস হলো না। ওর বুকের হৃৎপিণ্ড নামক যন্ত্রটা জোরে জোরে স্পন্দিত হতে থাকলো। বিপা কি জানতো ওর মনের কথা? সত্যি
বিপা ফিরে এলো পৃথার সম্মুখে। কুকুরের লেজ কখনো সোজা হয় না রে, যতই তেল মালিশ কর লাভ নেই। সাজিদ কখনো শিকারই করবে না। পৃথা তাকিয়ে রইল চুপ করে। হঠাৎ স্বর পাল্টালো বিপা। যদি কখনো স্বীকার করে তখনই বা কি হবে বলতে পারিস? ভাঙা সম্পর্ক কি জোড়া লাগে? আমি কাল অব্দি বহুবার ভেবেছি এসব। ও একবার মাপ চাইলেই আমি ক্ষমা করে দিতাম, বিশ্বাস কর। কিন্তু কাল হঠাৎ মনে হলো বিশ্বাসঘাতককে ক্ষমা করে কি লাভ? সেই তো ঘুরে ফিরে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে। তুই অন্য কিছু কর, মামলা দে। এ ধর নারী নির্যাতন মামলা, এটা এখন খুব ভালো চলছে রে। সরকার বেশ স্ট্রিক্ট। তুই মামলা দে, আমরা সবাই মিলে প্রমাণ দেব আদালতে। তারপর তারপর কেল্লাফতে 14 শিকের ভাত খেতে হবে দেখিস। তুই চাইলে অনেকভাবে শাস্তির ব্যবস্থা করা যায় বিপা, শুধু তুমি চাইলেই। জুবাইর বলল পেছন থেকে। পৃথাও যেন সুযোগ পেল, কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, হ্যাঁ অনেক উপায় আছে। কিন্তু তুই ভেবে দেখ, জানে মারাটাকে বেশি হয়ে যায় না? আর একটা মানুষকে মারলে কি সব মিটে যায়? সবচেয়ে বড় কথা এটা পাপ। মানুষ খুন কত বড় গুনাহ তুই জানিস? আর ওটা করছে, সেটা পাপ না? গুনাহ হয় না ব্যভিচার করলে, স্ত্রীর সঙ্গে প্রতারণা করলে? তবুও তুমি ভাবো একবার, সূচু মেরে হাত গন্ধ করবে কেন? ওরা দুজন ঘিরে ধরল ওকে। দুজনের মুখের দিকে তাকিয়ে বিপা কি যেন মনস্থির করল, শুধু সেই জানে। 1 সপ্তাহ পর বিপার বাসা থেকে যাওয়ার পর পৃথা প্রথমে কিছুদিন বিভ্রান্ত ছিল। বিপার সেদিনের কথা, ভঙ্গি, চেহারাও কিছুতেই ভুলতে পারছিল না। বান্ধবীর জন্য অসম্ভব কষ্ট হলেও ওর যে ভাবনা সেটা ওকে দুশ্চিন্তায় ফেলেছিল। বিপার কথাবার্তা অসংলগ্ন ধরনের, মানুষ মেরে ফেলবে, কি ভয়ঙ্কর চিন্তা। দ্বিধাদ্বন্দ্বের জেরে কিছুদিন উপেক্ষা করে গেছে ওকে। নিজের সংসার, বাবুকে নিয়েই মগ্ন থেকেছে। কিন্তু আজ আবারও মাথায় চেপে ধরল সব। শত হোক প্রিয় বান্ধবী তো। আর সাজিদের সাথে দেখা করিয়ে দিয়েছিল পৃথায়। সেই হিসেব করলে কিছুটা দায়িত্ব তো ওরও আছে। পৃথা সরাসরি কল করল জুবাইরকে। কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞেস করার পর জানতে পারল জুবাইরের মা মেয়ে পছন্দ করেছেন। সামনের সপ্তাহে ওদের বাড়িতে যাবে জুবাইর। আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে। আপাতত এই নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। শুনে মনের আশায় পানি পড়ল ওর। তবুও সে চেষ্টার জন্য বলল, বিপার সঙ্গে তোর কথা হয়নি? ওই পাগল কি করছে কিছু জানিস? আমি কি করে জানব? তোর বান্ধবী, তুই তো জানবি। পৃথা আশাহত হলো, অনুযোগ করে বলল, এভাবে বলছিস কেন দোস্ত? ও বান্ধবী আর তোর কিছু না? তোর তো ফার্স্ট লাভ ছিল বিপা, এত তাড়াতাড়ি ভুলে গেছিস? জুবাইর কিছুক্ষণ সময় নিল। যে কথাও ভুলে যেতে চায় সে কথা কি করে বারবার ওর কাছে ফিরে আসে বুঝতে পারে না। গত কয়েক বছরে কম তো চেষ্টা করেনি ও। বলল, সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথু। আমি বিপাকে কতদিন ধরে ভালোবেসেছি, ওকে ভুলবার জন্য কত কিছু করেছি তুই জানিস না? যখন তুই জেনে যাস তুই এমন একজনকে ভালোবাসিস, সে অলরেডি অন্য কারো, তখন কত কষ্ট হয় জানিস? এতদিন পর আমি সব ভুলে গিয়ে যখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি, তখন তুই এসে। ওকে কথা শেষ করতে না দিয়ে পৃথা বলে উঠল, তুই সত্যি মুভ অন করেছিস জুবাইর? সত্যি বিবাকে ভালোবাসিস না? ওর ভালো মন্দে তোর কিছু যায় আসে না? জুবাইর থমকালো, চমকালো। ওর মনে হলো পৃথার এই এক প্রশ্নে ওর ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে গড়িয়ে গেল। ছোট্ট একটা প্রশ্ন, অথচ কি তাকত। ওর দীর্ঘ একটা সময়ের চেষ্টা, অনুভূতির যুদ্ধ সব শেষ হয়ে গেল। জুবাইর সত্যি কি বিপাকে ভালোবাসে না আর? পৃথা আবারও জিজ্ঞেস করল, সত্যি আর ভালোবাসিস না? সব তোর ইনফ্যাচুয়েশন ছিল নাকি ওর বিয়ে হয়ে গেছে, কুমারিত্ব নেই বলে এখন? আজে বাজে কথা বলিস না পৃথা, ভালোবাসা কখনো এসব দেখে না। তাহলে এখনো ভালোবাসিস? জুবাইর কিছু বলতে পারল না। অনুভব করলো বুকের ভেতরটায় কিছু একটা হচ্ছে। না বলা ভালোবাসারা হয়তো গুমড়ে গুমড়ে মরছে। অস্পষ্ট স্বরে বলল, জানি না। তুই আমাকে এসব কেন বলছিস বলতো? জানিস না আমার সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট? বিপার জীবনের চেয়ে তোর কাছে তোর এঙ্গেজমেন্ট বড় হয়ে গেছে। সি জুবাইর, আমি তোর কাছে এটা আশা করিনি। গত কয়েক বছর নিজের উপর দিয়ে কি গেছে সেটা যে শুধু জুবাইর জানে। মানুষটা অন্য কারো জেনেও তাকে মনে রেখে তাকে অনুভব করে প্রতি মুহূর্ত কাটানো, এটা যে নিজের সঙ্গে কত বড় জুলুম সেটা সে ভালোবাসে সেই জানে। কত সময় নিয়েও মনকে বুঝিয়েছে,
বাড়িতে বিয়ের জন্য শত চাপের মুখেও টলেনি, নিজেকে সময় দিয়েছে। অতপর যখন মনে হলো সত্যি মুভ অন করে ফেলেছে, তখন রাজি হলো বিয়েতে। এই মুহূর্তে এসে পৃথার কথা ওর সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মনকে সামলে অনুভূতি শূন্য কণ্ঠে বলল, মানুষ অনেক কিছুই আশা করে না পৃথা, তবুও হয়ে যায়। জীবনের নিয়ম এটাই, ভালো থাকিস, দাওয়াত করলে বিয়েতে আসিস। জুবাইয়ের কল কাটতে উদ্যত হলো। শেষ মুহূর্তে শুনল লাইনের ওপাশে চেঁচাচ্ছে, পৃথা তোর বিয়ে তুই খা, খবরদার যদি দেখেছিস আমাকে। জুবাইয়ের ম্লান হেসে ফোন রেখে দিল। মনে মনে বলল, কি যাতনা বিষে, বুঝবে সে কিসে। বিপার দিন কাটছে আগের মতোই, তবে ওর ভাবনায় পরিবর্তন আসেনি। এবারে ভাবনাও অটল। দুদিন আগেও জেসমিন কল করে ওকে বলেছেন সাজিদের সাথে কথা বলতে। শুরুতে উনিও অন্যান্য বাঙালি নারীর মতো বলেছিলেন মানিয়ে নিতে। পুরুষ মানুষের ওরকম কয়েকটা দোষ থাকেই, সেসব ধরে বসে থাকলে হবে না। জামাইকে কাবু করে রাখতে হবে। ও যা চায়, যা ভালোবাসে, সেসব করতে হবে। ঘরে মন ফিরলে বাইরের কথা ভুলে যাবে নিশ্চয়। এরকম অনেক সংসারই দেখেছেন উনি। ভুল করে এক দুবার পা পিছলায় অনেকেরই, কিন্তু চেষ্টা করলে সব আবার ঠিক হয়ে যায়। বিপা মেয়ে, ঘরের বউ, তাই স্বামীকে ফেরানোর দায় ওর ঘাড়েই বর্তায়। সারা জীবন বিপা মায়ের সব কথাই শুনেছে, কিন্তু এই প্রথম ওর জেসমিনের কথা মানতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে বিদ্রোহী হতে। তাই তো গতকাল বাজারে গিয়ে 1 বোতল বিষ কিনে এনেছে, আজ রাতের খাবারে মিশিয়ে দেবে। সাজিদ ফিরলে দুজনে একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমাবে চিরদিনের জন্য। খাবার রান্না হয়ে গেছে, বিষটা এখনো মেশায়নি। সাজিদ কখন ফিরবে কে জানে। ততক্ষণ গরম তরকারিতে থাকলে কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় বিষের। জেসমিনকে ফোন করল বিপা। শেষবারের মতো মায়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক। কথাবার্তা খুব স্বাভাবিক ছিল। কুশল বিনিময় শেষে জেসমিন নরম হয়ে বললেন, জামাইয়ের সাথে কথা হয়েছে মা, বলে দেখ না, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। বিপা কিছু বলবে তার আগে আবার বললেন, জামাইয়ের বাসায় মন টেকে না রে, একটা বাচ্চা নাই, শূন্য ঘরে মন বসে। তোর আবার বাচ্চা নেই মা, নিজের সংসারটা বাঁচা, এমনি চলতে পারে না। তুমি চিন্তা করো না আম্মা, আমি দেখি কি করা যায়, তুমি ভালো থাকো। রিপাদের আমার আদর দিও। বিপা কল কেটে দিল। চোখ মুছতে মুছতে সাজিদের আসার অপেক্ষায় বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়চারি করতে করতে একবার ভাবল নিপাকে কল করবে। রিং হলো, রিসিভ হলো না। বিপার উদাস লাগতে শুরু করলো। কারো কাছে কি ঠিকঠাক বিদায় নেওয়া হবে না? ওর হঠাৎ পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। নিজের ছোটবেলা, কৈশোর, যৌবন। মৃত্যুর আগে নাকি মানুষ তার পুরো জীবনটা একবার দেখতে পায়। বাবা মা, বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধবদেরও মনে পড়তে লাগলো। কয়েকদিন আগে পৃথার সাথে কি কথা হয়েছিল মনে পড়তেই হঠাৎ হেসে ফেলল। পৃথা ওর মন খারাপ দেখে হাসানোর জন্য বলেছিল, এত মন খারাপ করিস না তো বিপা, আমার কাছে সলিড সলিউশন আছে। যে দণ্ডের এত ঘামান্ড, ওই মারদ জাতির ওই দণ্ডটারে উড়ায় দে। ভাতের সাথে ঘুমের ওষুধ খাওয়াবি, মরার মতো ঘুমাবে। তারপর চাক্কু নিয়ে ঘেচাং ঘেচাং, না থাকবো বাস, না বাজবো বাসি। বুঝলাম অনু? দুঃখের মধ্যেও হেসে ফেলেছিল বিপা। সে কথা হঠাৎ মনে হতেই চোখ ঝাপসা হয়ে এলো ওর। পৃথা, পৃথা রে, তোর সাথে আর কখনো আড্ডা দেওয়া হবে না। রাত 9টা বাজছে। বাইরে থেকে মাত্র ফিরেছে জুবাইর। কাল তার এঙ্গেজমেন্ট, সেজন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল। বাসায় ঢুকতে ফোনে একটা মেসেজ এলো। পৃথার নম্বর থেকে টেক্সট এসেছে, বাংলায় লেখা, তুই এতদিন কেন বিয়ে করিসনি? আমি জানি জুবাইর, তুই বিপাকে এখনো ভালোবাসিস। কাল তোর জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু সেই দিনটাকে হেলায় নষ্ট করিস না। শেষবারের মতো ভেবে দেখ, একবার বিপাকে জানা মনের কথা। জুবাইর খুব বিরক্ত ভঙ্গিতে মেসেজটা ডিলিট করে দিল। পৃথার মাথা খারাপ। কাল আংটি পরাতে যাবে একটা মেয়েকে, আজ আবার আর একটা মেয়েকে বলবে ভালোবাসার কথা। জুবাইর নিজের মতো পরিবারের সাথে সময় কাটাতে লাগলো। কালকের দিন কি কি করবে এ নিয়ে পরিবারের সদস্যদের বেশ পরিকল্পনা। অনেকক্ষণ আড্ডা হলো। 12টা পর্যন্ত বিপা বসে রইল বারান্দায়, মশার কামড় খেল। শেষমেশ সাজিদকে ফোন করার পর জানা গেল আজ ফিরবে না সে। খবরটা শুনেও রাগ হলো না বিপার, বরং অদ্ভুত শূন্যতার হাহাকার ঘিরে ধরল ওকে। রাতে শুতে যাওয়ার আগে ওর ফোনেও একটা মেসেজ এলো,
আমি তোমাকে ভালোবাসি বিপা, হয়তো কখনো বলতাম না, কিন্তু তোমার অবস্থা দেখিয়ে বলতে বাধ্য হচ্ছি। ভার্সিটি লাইফের শুরু থেকেই তোমাকে আমার ভালো লাগতো। বলবো বলবো করে বলা হয়নি। তারপর তো তুমি সাজিদ ভাইকে ভালোবাসলে, আমি চলে গেলাম বিদেশে, সব ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজ হঠাৎ মনে হলো তোমাকে সব জানানো দরকার। আমার এই কথাই হয়তো তোমার কিছুই যাবে আসবে না, তবুও জানালাম। হয়তো না জানালে ভবিষ্যতে কোনোদিন গিয়ে আফসোস করব। আফসোসের জায়গা রাখতে চাই না। তোমাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি। তুমি কুমারী নও, তোমার একবার বিয়ে হয়েছে, এগুলো আমার যায় আসে না। আমি এখনো তোমাকে ততটাই চাই যতটা আগে চাইতাম। তুমি সাজিদ ভাইকে নিয়ে অনেক ডিস্টার্ব, আমি জানি। এ সময়ে কথাগুলো বলা অনুচিত, কিন্তু আমি বলবো, তুমি সমস্ত আজেবাজে চিন্তা বাদ দিয়ে সাজিদ ভাইয়ের সাথে কথা বলো, ডিভোর্স দিয়ে দাও, আমরা বিয়ে করব। তোমাকে নিয়ে চলে যাব জার্মানি। দেখবে বার্লিন শহর তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আমরা সব কিছু নতুন করে শুরু করব। সকালে নাস্তা খেয়ে সবাই তৈরি হয়ে নিল কনে বাড়ি যাবার জন্য। জুবাইর, যে কাল অবধি ভীষণ স্বতঃস্ফূর্ত ছিল, আজ হঠাৎ করে ওর উৎসাহে ভাটা পড়ে গেছে। তৈরি হওয়া নিয়ে সবার রীতিমতো তারা খেয়েও গড়িমসি করল কিছুক্ষণ। শেষমেশ বাধ্য হয়ে মাকে এসে বলল, আমার যেতে ইচ্ছে করছে না মা, বরং তোমরা ওদের বলে দাও কয়েকদিন পর যাব। জুবাইর মা জাহেদা ছেলের কথা শুনে হতবাক হলেন। কিছুটা রাগ নিয়ে বললেন, যেতে ইচ্ছে করছে না মানে? এটা আবার কেমন কথা? কাল নিজেই তো আংটি নিয়ে এলি জুয়েলার্স থেকে, এখন আবার তোর সমস্যা কি সেটা বল। জুবাইর দেখলো আবহাওয়া গরম, ঢোক গিলে বলল, শরীরটা ভালো না মা, এ অবস্থায় দেওয়া ঠিক হবে না। হয়েছেটা কি? জাহেদার ধমকে বাড়ির সবার দৃষ্টি পড়ল এদিকে। ওর বোন জুথি আর বাবা এগিয়ে এলেন ঘটনা কি দেখার জন্য। সেদিকে যে জুবাইর আরেকটু ভরকে গেল, জানতো এদের মানা করাটা কঠিন হবে। এতদিন ধরে বিয়ের এত প্রেশার দিয়েছে, কত কাঠখড় পড়িয়েছে ওকে রাজি করার জন্য। অবশেষে যখন সব ঠিক হয়েছে, আংটি বদলের দিন জুবাইর এমন কেরফা বাজালে সমস্যা তো হবে। তবুও স্বর নামিয়ে বলল, লুজ মোশন। কথা শুনে ফিক করে হেসে উঠল ওর বাপ বোন। জাহেদা গম্ভীর কণ্ঠে বললেন, তাতে সমস্যা কোথায়? তোকে কে ঘন্টার পর ঘন্টা থাকতে বলেছে? সব তো হয়েই আছে। আংটি পরাবো, দিন ঠিক করব, চলে আসব। সেটাই তো মা, দিন ঠিক করতে সময় লাগবে না? সাথে আরো কত আলোচনা, অনেক সময় লাগবে। ততক্ষণ তো আমি কি? বাকি কথা ইঙ্গিতে বলা হয়ে গেল। জাহেদা স্থির, প্রয়োজনে বাথরুমে যাবে। যুথি মুখ ফুসকে বলে ফেলল, তো শ্বশুরবাড়িতে কি বাথরুম নেই নাকি ভাইয়া? এত বেসামাল হওয়ার ভয়? বলেই খিলখিল করে হাসতে লাগলো। বাকি সবার চোখ রাঙানিতে আবার থেমে যেতে হলো চটপট। জুবাইর বেচারা হয়ে সুর তুলল, মা, হবু শ্বশুরবাড়িতে এমন বেইজ্জতি করিও না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। ওখানে গিয়ে ঘন ঘন বাথরুমে যাবার কথা বললে। তোমরা থামো, আমি আসছি। বলতে বলতে ছুটে গেল বাথরুমে। যুথি এবার হেসেই গড়িয়ে পড়ল যেন। মিনিট 15 পর একটা বিশ্বাসযোগ্য অভিনয় করে ফিরে এলো জুবাইর। ওর ক্লান্ত মলিন চেহারা দেখে মায়া হলো ওর বাপের। স্ত্রীকে বললেন, ছেলে অসুস্থ, এখন যাওয়াটা ঠিক হবে না, আমরা পরেই যেতে পারি। তুমি ওদের সাথে কথা বলো, যদি রাজি না হয় তখন না হয় আমরা 3 জন গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো। ছেলের যাওয়ার প্রয়োজন নেই। জাহেদা মানলেন সে কথা। কনে পক্ষকে জানাতেই তারা বললেন, সমস্যা নেই, আংটি পরানোর দিন ফুরিয়ে যায়নি, পাত্র সুস্থ হলে যাওয়া যাবে। শুনে জুবাইর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন সারাবেলা জুবাইর অপেক্ষা করে রইল বিপার উত্তরের। যেমন করেছিল গত রাতে, বিপা কোনোটু শব্দটিও করল না। জুবাইর ভরে আর কল করতেও সাহস পেল না। দুদিন দ্বিধায় কাটার পর নিজের উপরই ভীষণ রাগ হলো। কি প্রয়োজন ছিল পৃথার কথা শুনে পুরনো জোশে নিজের হোশ ওড়ানোর? কি ভাবল বিপা ওকে? এমনি ওর জীবনে কত ঝামেলা, আর হয়তো কোনোদিন কথা বলবে না এই কারণে। জুবাইর হতাশ হয়ে রইল। এর মধ্যে জাহেদা জোরাজুরি শুরু করতেই যেতে হলো কনে বাড়ি। আংটি বদল হলো, বিয়ের তারিখ ঠিক হলো চলতি মাসের শেষ শুক্রবার। সবে মাসের শুরু, প্রায় পুরো মাস জুড়েই সময় পাওয়া যাচ্ছে কেনাকাটা করার। জুবাইর আপত্তি করল না মোটেও। ঠিক সেদিনই বিপার খোঁজ মিলল, মেসেজ না, উত্তরটা দিল ফোন কলে। জুবাইরকে সোজা প্রশ্ন করে বলল,
তোমার সাথে আমার জরুরি কথা আছে জুবাইর। তুমি কি আজকে আমার বাসায় আসতে পারবে? জুবাইরের গলা কাঁপতে লাগলো উত্তর করতে গিয়ে। মনে হলো এমন কঠিন সমস্যাও জীবনেও পড়েনি। বাইরে বেশ রোদ উঠেছে। প্রচণ্ড গরমে পর কদিন অসময়ে বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ থেকে আবারও গরমটা পড়তে শুরু করেছে। জুবাইর হাত ঘড়িতে সময় দেখল বিকেল 4টা বাজছে। বিপা কল করেছিল 1 ঘন্টা আগে। ও কি বেশি তাড়াহুড়ো করে চলে এসেছে? বিপা বলেছি আজ, এক্ষুনি তো বলেনি। কলিং বেল বাজাতে দরজা খুলে দিল বিপা। ওর পরনের শাড়িটা সুন্দর, কিন্তু শত ভাঁজ পড়ে অবস্থা গরম। জায়গায় জায়গায় কুঁচকে আছে, চুলগুলো ভয়ঙ্কর এলোমেলো। মনে হচ্ছে রাজ্য জুড়ে কাজ করে সে বিধ্বস্ত হয়ে বসে আছে। জুবাইর একটু রইসই ঢুকলো ভেতরে। তার বুকের হৃদযন্ত্রটা রীতিমতো লাফাচ্ছে। আজ বাসা পরিষ্কার করেছি বুঝলে, প্রচুর ময়লা গায়ে। একটু সময় দাও, আমি গোসল করে আসি। জুবাইর মাথা নাড়ল। বিধ্বস্ত বিপা ওকে বসিয়ে রেখে চলে গেল গোসলে। জুবাইর হাঁফ ছাড়ল। বসে বসে ঠিক করতে লাগলো কি বলবে, কারণ ওর মনে হচ্ছে মস্তিষ্কটা একেবারেই কাজ করছে না। এখনই কথা বলতে গেলে সব গোবলেট করে ফেলবে। বিপা ফিরল আধা ঘন্টা পর, আলমারির পাট ভাঙা সুন্দর শাড়ি পরে। বডি লোশনের মিষ্টি সুবাসে ঘরটা ভরে উঠল। জুবাইর আর চোখে তাকিয়ে ঢোক গেল। একটু আগের বিধ্বস্ত মেয়েটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোর মতো আবারও প্রেমে পড়ে গেল জুবাইর। চা খাবে? জুবাইরের সংবিত ফিরল। অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ দাও, বসো, আনছি। চা করাই আছে, ফ্লাক্সে রেখেছিলাম। মিনিট 2 পর চা এসে গেল। কাপে চুমুক বসিয়ে বিপা একদম ভনিতাহীন সহজ ভাষায় বলল, দেখো জুবাইর, মানুষের জীবন খুব অদ্ভুত। আমরা যাকে চাই তাকে পাই না, আবার পেয়ে গেলে মনে হয় একে হয়তো চাইনি, এর চেয়ে বেটার রিজার্ভ করে। চা পর হিসেব মেলাতে মেলাতে আমার জীবনেরও অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি ভেবেছিলাম এখানেই সমাপ্তি টানব, সাজিদকে মেরে নিজেও মরে যাব। এ পর্যায়ে কথা বলে উঠল জুবাইর, কি পাগলের প্রলাপ বকছো বিপা? তুমি সুসাইড করবে? কি ভয়ঙ্কর চিন্তা। মলিন হাসি রেখা দেখা দিল ওর ঠোঁটের কোণে। সেদিন তুমি মেসেজটা না করলে এতক্ষণে কাজটা হয়ে যেত। কাল সাজিদ তাড়াতাড়ি ফিরেছিল, মোডও ভালো ছিল ওর। হেসে হেসে মরে যেতে পারতাম, কিন্তু তোমার মেসেজটা আমাকে অনেক ভাবিয়েছে জানো। আমি আসলে জানতাম তোমার মনের কথা বিদেশ যাওয়ার আগে। তখন কিছু বলিনি, কারণ আমি চাইনি কোনো ঝামেলা করতে, তোমাকে কোনোভাবে এম্বারেসিং সিচুয়েশনে ফেলতে। মুখ তুলল বিপা। জুবাইর তাকিয়ে আছে ওরই দিকে। চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল। আমিও চাইনি, তোমরা খুব হ্যাপি কাপল ছিলে। ছিলাম, ইনফ্যাক্ট এখনো সবাই তাই ভাবে, কিন্তু ভেতরের খবর তো অন্য। একটা দীর্ঘশ্বাস পড়ল, সেই সঙ্গে নিস্তব্ধতা গ্রাস করল দুজনকে। নিঃশব্দে চা শেষ করার পর বিপাই মুখ খুলল, সাজিদ আমার সঙ্গে যা করলো, তারপর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে আমার কষ্ট হবে। আদৌ বিশ্বাস জন্মাবে কিনা, ভালোবাসতে পারবো কিনা কে জানে, কিন্তু ভালোবাসা ছাড়াও সংসার করা যায়। আমি হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু তোমার কি অতটুকু ধৈর্য কুলোবে? মানুষটা অন্য কারো জেনেও এত বছর যদি ভালোবাসতে পারি, তবে সে আমার হবে, এই ভরসায় এক জীবনও পার করতে পারবো নিশ্চয়ই। বিপার হৃদয় সন্তুষ্ট হলো। মনে হলো দীর্ঘ দহনের পর একটুখানি শীতালো হাওয়া ছুঁয়ে দিল ওকে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করব জুবাইর, কিন্তু তার আগে আমি সাজিদকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিতে চাই। এটা আমার পক্ষে একা সম্ভব নয়, তোমার সাহায্য লাগবে। তুমি কি সাহায্য করবে আমায়? আমি রাজি। জুবাইর তাকালো ওর চোখের দিকে। বিপা হাসলো অদ্ভুতভাবে, চোখেও ফুটে উঠল হাসির ছাপ। জুবাইর মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। কয়েকদিন পর জুবাইর নিয়মিত যাতায়াত করছে বিপার বাসায়। ইতিমধ্যে সাজিদেরও পেছনে একজন লোক লাগিয়ে দিয়েছে জুবাইর। ও কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুরই আপডেট থাকছে বিপার কাছে। তবে কিছুদিন পেরিয়ে গেলেও ওকে কোনো মেয়ের সঙ্গে সরাসরি দেখা যায়নি। সম্ভবত সাজিদ আজ করেছে কিছু একটা, এই নিয়ে কথা হচ্ছিল আজ। জুবাইর বলল, সাজিদ ভাই বেশ সচেতন হয়ে গেছে বিপা। গত 4-5 দিনে কোনো মেয়ের সঙ্গে দেখা করেনি, অফিসেই থেকেছে অত রাত অবধি। বিপা পাস্তা বানাচ্ছে কিচেনে। জুবাইর কিচেনে ঢুকতেই ওর হাতে এক বাটি ধরিয়ে দিয়ে বলল, তুমি যদি কারো নাকের ডগায় বসে তাকে ধোঁকা দিতে চাও, তাহলে তোমাকে এইটুকু সাবধান হতেই হবে।
কিন্তু চিন্তা নেই, খুব শীঘ্রই ওনার পর্দা ফাঁস করব আমরা। সামনের সপ্তাহে উনি অফিস থেকে ছুটি নিয়েছে 3 দিনের, সম্ভবত সিলেট যাবে। রিসোর্টের রুম বুকিং দিয়েছে, ট্রেনের কামরা ভাড়া করেছে, পাক্কা হানিমুন প্ল্যান। খবর পেলাম। বিপা থমকালো। অন্য সময় হলে হয়তো এই এক কথাতেই ওর মনটা খারাপ হয়ে যেত। আজ খুব দ্রুতই নিজেকে সামলে নিল। বাঁকা হেসে জানালো, তাহলে আমাদের জন্য টিকিট বুক করো। ওর হানিমুনের প্ল্যানে আমরাও সামিল হলাম না হয়। জুবাইয়ের চোখে চোখে ইশারা করলো কিছু একটা। দুজনেই হেসে উঠল। জুবাইয়ের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সাজিদ ফিরল, একেবারে আচমকা। বিপা কিছু বলবে সেই সুযোগটুকু না দিয়েই খপ করে ওর চুলের মুঠি ধরল। হ্যাচকা টান দিয়ে আরেক হাতে মাথাটা চেপে ধরল দেওয়ালে। পরপর কয়েকটা বাড়ি দিতেই মাথা ফেটে গেল। কপালের দুপাশ থেকে রক্ত বেরোতে লাগলো ঝরঝর করে। বিপা আর্তনাদের মতো স্বর তুলল। ওর হাত ছাড়াতে ধস্তাধস্তি শুরু করে দিল। সাজিদ যেন আরো ক্ষেপে উঠল তাতে। চুল ছেড়ে ঘুরিয়ে নিল ওকে। এক হাতে গলা চেপে ধরে হিসিয়ে উঠল, হারামজাদি, আমারই খেয়ে পড়ে আমারই পেছনে ছুরি বসানো। আমার বাসায় তুই তোর লাংনি আসোস, এত বড় কলিজা তোর, আজ তোর একদিন কি আমার। সাজিদ এত জোরে গলা চেপে ধরে আছে যে বিপার মনে হচ্ছে আজ ওর শেষ দিন, শ্বাস আটকে যাবে এক্ষুনি। ওর ধস্তাধস্তির মাত্রা বাড়ল, দুহাতে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। সাজিদের শরীরে যেন অসুরের শক্তি, কিছুতেই পারা যাচ্ছে না। জীবন শেষ ভেবে চোখ বন্ধ করে ফেলার মুহূর্তেই আচমকা গলা ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিল সাজিদ। বিপা হোমড়ে খেয়ে পড়ল কাচের টি টেবিলের ওপর। সেখানে একটু আগে জুবাইয়ের আরও রেখে দেওয়া পাস্তার বাটি দুটো ছিল। আচানক ধাক্কায় ঝনঝন করে উঠল। সাজিদ খেপে গেল বাটি দুটোকে দেখে। এক হাতে ফের আঁকড়ে ধরল চুলের মুঠি। বিপা চেঁচিয়ে উঠল ব্যথায়, কিন্তু ভ্রুক্ষেপ হল না ওর। মাথাটা ক্রমাগত বাড়ি দিতে লাগলো টেবিলের ওপর। পাস্তা, শালি, পাস্তা খাওয়াস লাংরে? আমারে তো পুঁইশাক দিয়ে মুগ ডাল রান্দে খিলাস, কচুর ঘাট, লাউয়ের চচ্চড়ি ছাড়া তোর হাত থেকে আর কিছু বের হয় না। সেখানে লাংরে পাস্তা খাওয়াও, চিজ পাস্তা। আয়, তোরে খাওয়াইতেছি। স্যার, জানোয়ার, আমাকে ছাড়। জানোয়ার? আসল জানোয়ার কাকে বলে দেখাইতেছি। চুল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ওকে টেনে নিয়ে গেল রান্নাঘরে। বিপা চেঁচিয়ে কেঁদেও বাঁচতে পারল না। যেখানে এখনো বাটি ভর্তি গরম পাস্তা তৈরি আছে, সাজিদ এসে সোজা ওর মুখটা চেপে ধরল গরম বাটির ওপর। ইতিমধ্যে রক্তে ভিজে গেছে মুখ। আঘাতে জোড়া জীর্ণ চেহারায় গরম লাগতেই ভয়ঙ্কর চিৎকার শুরু করে দিল বিপা। ওর তর্পানো দেখে অট্টহাসিতে ফেটে পড়ল সাজিদ। সাজিদ যেন একটা বদ্ধ উন্মাদ, একের পর এক অত্যাচার করে যাচ্ছে বিপার ওপর, সঙ্গে অকথ্য গালিগালাজ। জগতের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের স্ত্রীকে এমন নোংরা ভাষা বলতে পারে বলে বিপার জানা নেই। অনেকক্ষণ চুপ করে সহ্য করলেও এবার ধৈর্যের ভাত ভেঙে গেল ওর। হাতের নাগালে কিচেন নাইফটা হাতড়াতে হাতড়াতে অবশ্য পেয়েও গেল সেই মুহূর্তে। অমনি নাইফটা সাজিদের গলার কাছে ধরে হুঙ্কার দিয়ে উঠল, এইবার এইবার কি করবি বল? শুয়োরের বাচ্চা, দেব তোর কল্যাণামায়। সাজিদ ভাবতেও পারিনি এত মারের পরও বিপা ঘুরে দাঁড়াবে। ওর হাতের কাছে নাইফ থাকতে পারে আন্দাজও করেনি। ভরকে গেছে ভীষণ। আমতা আমতা করে বলল, বিপা, বিপা রাখো ওটা। বিপাকে ভর করেছে একটু আগে সাজিদের সাইকোটা। ও সাজিদের উপর ঝুঁকে পড়ল, বুকের উপর চড়ে বসিয়ে ছুরিটা আরও দাবিয়ে ধরল। গলার চামড়া স্পর্শ করতেই চেঁচিয়ে উঠল, কেন রাখবো কি জন্য? তুই আমারে আগে মারতে চাস নাই, আমি এখন চাইতে দোষ কি? সাজিদ ভয়ে কথা বলতে পারল না। ও চোখ বড় বড় করে তাকালো। বিপা নাইফটা আরেকটু চেপে ধরল। সূক্ষ্ম একটা দাগের মতো কেটে গেল খানিকটা। রক্ত বেরোতে লাগলো ফিনিক দিয়ে। শালা ইবলিশ, লাংকে নিয়ে আসছে। তুই তার আগে তোর নোটেরে নিয়ে বেড়াস নাই, হোটেলে যাস নাই শুয়োর, আমারই গালি দেস তুই বাঞ্চোত। ঠিক এই সময় পাশের ঘরে বিপার ফোনটা বেজে উঠল প্রবল শব্দ নিয়ে। বিপার মনোযোগ সরে গেল ওদিকে। হাতের বেদ আলগা হয়ে উঠতেই সুযোগটা লুফে নিল সাজিদ। এক ধাক্কায় ওকে বুকের উপর থেকে ফেলে দিল। হাত থেকে নাইফটা ছিটকে মেঝেতে পড়ল। বিপার নড়বারও সময় পেল না। ঝড়ের বেগে ওই নাইফটাই তুলে নিল সাজিদ। চড়াও হলো ওর ওপর। আমারে ভয় দেখাস, আজ তোর শেষ দিন হারামজাদি। বলে নাইফটা উঁচিয়ে ধরতেই বিপা আল্লাহ বলে খিচে চোখ বন্ধ করে নিল।
কিন্তু আশ্চর্যজনকভাবে ছুরিটা ওর বুকে না বসে ছিটকে পড়ল অদূরে। পরিবর্তে শোনা গেল সাজিদের আর্তনাদ, ওহ মা গো! পরপরই পড়ে গেল মেঝেতে। বিপা প্রচণ্ড বিস্ময়ে চোখ মেলতে দেখল সম্মুখে জুবাইর দাঁড়িয়ে, ওর হাতে একটা ফুলদানি, যেটা দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে ফেলেছে সাজিদকে। ও বিস্ময় নিয়ে বলল, তুমি? সাজিদ ফুলদানিটা ছুঁড়ে দিল দূরে, ভেঙে গড়িয়ে গেল ওটা। সেদিকে ভ্রুক্ষেপ নেই দুজনের, বরং বিপাকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল জুবাইর। নিঃশব্দে ওর বাড়িয়ে দেওয়া হাতটা আঁকড়ে ধরল বিপা। 15 মিনিট পর ড্রয়িং রুমটা বিধ্বস্ত। বিপা বসে আছে বড় সোফাটার একপাশে, চেহারা পুরোপুরি উদ্ভ্রান্তের ন্যায়। চুলগুলো এলোমেলো হয়ে কপালের দুপাশে লেপ্টে আছে, রক্তে ভিজেছে কিছু। মুখটায় অসংখ্য দাগ লেগেছে, ঠোঁটের কোণটা ফেটেছে, গলায় 5 আঙ্গুলের ছাপ। জুবাইর ও ঘর থেকে হাতে একটা বক্স নিয়ে ফিরল, হাফ ছেড়ে বলল, অবশেষে পেয়েছি ফার্স্ট এইড, এসো ব্যান্ডেজ করে দিই। এ কি, তুমি বরফ ধরে রাখনি কপালে? সব বরফ তো গলে গেল। টে টেবিলের ওপর বরফ ভর্তি বাটিতে নজর দিল বিপা, অর্ধেক বরফ গলে গেছে, বাকিগুলো ভাসছে গলা পানিতে। কিছু বলার আগ্রহ পেল না। জুবাইর বুঝল সব। নিজেই কিছুক্ষণ বরফ চেপে ধরে রাখলো ক্ষতের ওপর। রক্ত পড়া বন্ধ হলে তুলো দিয়ে মুছল, অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করলো, সবশেষে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজটাও করে দিল। বিপা কিছুই বলল না, ক্লান্ত চোখে তাকিয়ে রইল নির্নিমেষ। জুবাইর তাকালেও ঘরের অন্য প্রান্তে, ওদিকটায় একটা চেয়ারে বেঁধে রেখেছে অজ্ঞান সাজিদকে, যেন জ্ঞান ফেললেই অতর্কিতে আক্রমণ করতে না পারে। এমনই যথেষ্ট ক্ষতি করে ফেলেছে বিপার, আবার সুযোগ পেলে নির্ঘাত খুন করবে ভেবেই দীর্ঘশ্বাস বেরোল। এখন কি করবে বিপা? সাজিদ সব জেনে গেছে, আমরা চাইলেও আর আগের প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো না। রিসোর্টে গেলে না হয় অ্যাক্সিডেন্টের কাহিনীটা করা যেত, কিন্তু এখন দ্রুত ভাবতে হবে। বিপা তখনও চুপ করে, তবে দৃষ্টি ঘুরে গেছে বেহুশ সাদিকের দিকে। জুবাইর সেদিকে চেয়ে আবার বলল, ওর জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে কে জানে। এর মধ্যে বাসা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বিপা, জ্ঞান ফেলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। তার চেয়ে চলো আমরা চলে যাই, মেইন গেট আমরা বন্ধ করে যাব, ফোন তো থাকবেই, কাউকে কল দিয়ে খুলে নিতে পারবে। কোথায় যাব? বিপা সেভাবে বলল। জুবাইর টেনশনে ঠোঁট কামড়ালো নিজের। আপাতত পৃথার বাসায় যাওয়া উচিত। আমার বাসায় যাওয়া একদমই ঠিক হবে না, মা বাবা নানান প্রশ্ন করবে, ওগুলোর উত্তর দিতে পারবো না। তাছাড়া বিয়ে এখনো ভাঙতে পারিনি। পৃথার বাসা সব দিক থেকেই সেফ, ও সব কিছুই জানে, সমস্যা হবে না। তারপর ধীরে ধীরে সব করতে পারবো। ডিভোর্স ফাইল, ভিসা অ্যাপ্লাই সময় নিয়ে করব। এর মধ্যে সাজিদ তোমার নাগাল পাবে না, আর আমার ধারণা ও সেটা করবেও না। তুমি চলে গেছো সেই আনন্দে মেয়েটাকে নিয়ে রিসোর্টে চলে যাবে নিশ্চিন্তে। আমরা তখন আগের প্ল্যানে স্টিক থাকব, মাঝখানে শুধু একটু চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? বলেই তাকালো বিপার সমর্থনের জন্য। বিপা সাজিতে থেকে চোখ সরিয়ে নিতেই দুজনের চোখাচোখি হলো। জুবাইর চেয়ে রইল ওর গভীর চাহনির দিকে। কিছুটা সময় পর সংবিত ফিরল দুজনের। বিপা আগের মতোই গম্ভীর স্বরে জানান দিল, আমরা প্ল্যান অনুযায়ী সব করব। মরতে সাজিদকে হবে, তাও আজই, কারণ আজকের পর আর অপেক্ষা করা সম্ভব না আমার। কিন্তু কিভাবে? সাজিদ অলরেডি সেন্সলেস বিপা, এই অবস্থায় ও ড্রাইভ করবে কিভাবে? আর থামা গাড়িতে ট্রাক ধাক্কা দিলে আশেপাশের লোকজন ফেঁসে যাওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য একটা নির্জন রাস্তা লাগবে এখন, যেখানে সিসিটিভি নেই, আশেপাশের লোকজন কম। তোমার ট্রাক ড্রাইভারকে ফোন করো, ঢাকায় এরকম রুটের কথা ট্রাক ড্রাইভাররা সবচেয়ে ভালো জানবে। তুমি এখন ওকে ইঞ্জেকশনটা পুশ করে দাও, একটু পর সন্ধ্যা নামবে। অন্ধকারে শুনশান রোডে অ্যাক্সিডেন্ট হওয়া খুবই কমন ব্যাপার। তাছাড়া ব্লাডে অ্যালকোহল পাওয়া গেলে সবাই এমনি বুঝবে ড্রাঙ্ক করে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। পিওর অ্যাক্সিডেন্ট, ধরা পড়ার চান্স নেই একদম। বিপার কণ্ঠ আশ্চর্য রকম ঠান্ডা, যেন ভয়ঙ্কর কোনো অপরাধী তার অপরাধের পূর্ব পরিকল্পনা করছে। জুবাইয়ের সন্তর্পণে ঢোক গেল, বলতে বাধা নেই। হঠাৎ করে ওর শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, গা ছমছমে একটা অনুভূতি হচ্ছে। কিন্তু ওর তো জ্ঞান নেই, নিচে দারোয়ান আছে। বাকি সব প্ল্যান ঠিক থাকলেও আমরা এই ফ্ল্যাট থেকে বেরোতে পারবো না, কারণ যেভাবে বেরো দিন শেষে ধরা পড়বই।
বিপা কিছুক্ষণ নিশ্চুপে ভাবল, জুবাইরের কথা ঠিক। এই বিল্ডিংয়ে যত মানুষের আনাগোনা সারাদিন, তাতে এক মুহূর্তের জন্য ওরা লিফট, করিডোর কিংবা গেট ফাঁকা পাবে না। সাজিদকে বোরকা পরালে হয়তো সাময়িকভাবে নিশ্চিত হতে পারবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে সন্দেহের তীর ওর দিকে নিক্ষিপ্ত হবে। তাহলে তাহলে আমি যা বলছিলাম তাই করি। এসব খরতরনাক প্ল্যানিং রাখো তুমি। চুপচাপ হাত খুলে দিয়ে বেরিয়ে যায়, বাকি সব পরে দেখা যাবে। এখন আমরা তো নিরাপদে পালাতে পারবো। বিপা কিছু একটা বলবে তার আগে একটা রিংটং বেজে উঠল। জুবাইর চমকে তাকাতে বিপা বলল, সাজিদের ফোন বাজছে, ওর পকেটে আছে হয়তো। জুবাইর এগিয়ে যেতে যেতে বলল, রিসিভ করব নাকি ফোন অফ করে রাখবো? আগে দেখো কলটা কে করেছে। ফোনটা নিয়ে ফিরে আসতেই দেখা গেল স্ক্রিনে ভাসছে নি। জুবাইর ভ্রুকুচকে তাকালো। বিপা ফোনটা রিসিভ করে কানে ধরল। অজানা আশঙ্কায় ওর বুক কাঁপছে। কে এটা? সাজিদের সেই প্রেমিকা? নীরবতা ছেদ করে ওপাশ থেকে একটা অভিমানী নারী কণ্ঠ শোনা গেল। হ্যালো বাবু, কল করার কথা ছিল না তোমার? করনি কেন? ইগনোর করছো? এরকম করলে আমি কিন্তু যাব না তোমার সাথে। নিপা তুই? বিপার বিস্ময়ের অন্ত রইল না। কল কেটে গেছে অনেকক্ষণ হলো। বিপা এখনও স্তম্ভিত হয়ে বসে আছে, যেন কিছুই বুঝতে পারছি না। জুবাইরও অবাক। ও একটু ভয়ে ভয়ে ডাকল, বিপা। বিপা ফিরে তাকালো। ওর চোখের দৃষ্টিতে অদ্ভুত শূন্যতা। জুবাইরের বুকে ভার লাগলো। এসব কি হচ্ছে তার সাথে? জীবনটা এত আনপ্রেডিক্টেবল লাগছে। কি হয়েছে আমাকে বলবে প্লিজ? বিপার চোখ বুজল। সঙ্গে সঙ্গে এক ফোঁটা জল গাড়ল বা চোখ থেকে। ধীর কণ্ঠে বলল, নিপা। সাজিদের প্রেমিকার নাম নিপা রহমান। বিপা রহমানের অতি আদরের ছোট বোন, যে তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। কি বলছো এগুলো? জুবাইরের মুখ থেকেও কথা সরল না। কিছু সময় নিস্তব্ধতায় কাটল। তারপর হঠাৎ বিপা হাউমাউ করে কাঁদতে শুরু করতে হুঁশ ফিরল ওর। ব্যাকুল হয়ে ডাকতে লাগলো, এই বিপা, এই কাঁদছো কেন? প্লিজ কান্না থামাও। এই মেয়ে। বিপার কান্নার বেগ বাড়ল। কিভাবে থামাবো আমি কান্না জুবাইর? আমার যে সব কিছু শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস, আশা, ভরসা সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি কি করব এখন? কি করব বলতে পারো? কিছুই করতে হবে না তোমার। আমি আছি তো তোমার পাশে। এই দেখো আমাকে। জুবাইরের আকুল কণ্ঠ বিপাকে ভরসা দিল। এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। জুবাইর দুহাতে আগলে নিল ওকে। আমাদের জীবন খুব বিচিত্র বিপা। আমরা ভাবতে পারি না জীবনের প্রতি পড়তে পড়তে কি রয়েছে। এখন তুমি ভাবছো জীবন থেমে গেছে, কিন্তু আসলে তা নয়। তুমি আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে। কিছু নতুন করে শুরু হবে না জুবাইর, কিছু না। আমার সব শেষ। যে বোনকে সবচেয়ে ভালোবেসেছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমার এই স্বামীর সঙ্গে। বিপা কেঁদেই গেল। কাঁদতে কাঁদতে কতগুলো কথা বলল। নিপার সাথে ওর ছোটবেলা কেমন মধুময় ছিল, কত ভালোবাসা ছিল দুজনের। সেই নিপা কি করে ওকে পিছন থেকে ছুরি মারতে পারে? একবারও কি দ্বিধায় পড়েনি ও? ভুলেও একবার ভাবিনি বিপার কথা। এর মধ্যে জ্ঞান ফিরে এলো সাজিদের। হাত পা বাঁধা দেখে চেঁচামেচি শুরু করে দিল অশ্রাব্য ভাষায়। আবার নিয়ে আসছো সরে? এখন আবার জড়াইও রাখছোস? খোল আমার বাঁধন, খোল। আচমকা গালাগালে দুজনে ফিরে তাকালো। জুবাইর মোটামুটি হতভম্ব হয়ে গেল কথাগুলো শুনে। বিপার হঠাৎ কি হলো কে জানে, ছুটে গিয়ে হামলে পড়ল সাজিদের ওপর। কলার ধরে ঝাঁকাতে লাগলো, হারামির বাচ্চা, তুই আমার সাথে এমন কেন করলি বল? কি কম ছিল আমার যে তুই আমার বোনের সাথে? সাজিদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। সম্ভবত বিপার কথার ভাবার্থক বুঝতে সময় লাগছে। পরক্ষণে হাসল জঘন্য সে হাসি। ফিচেল কণ্ঠে বলল, কি কম শুনতে চাও বেবি? বল কুত্তা। বিপা তীব্র রাগে চেঁচালো। জুবাইর যেন পৈশাচিক আনন্দ পেয়েছে। গা দুলিয়ে হেসে উঠল। বলল, ভাই, ফিগার, হটনেস কিছু তো নাই তোর যে আমারে বশ রাখবি। তোর নিপারে দেখ, ইয়াং, চেয়ারফুল, জিরো ফিগারের হট একটা মেয়ে। আর বিছানাতেও তোর চেয়ে শতগুণ। বাকি কথা ইশারায় বলল যেন। চোখ টিপ দিল একটা। বিপার মাথায় রক্ত উঠে গেল। এলোপাথারি ঘুষি মারতে লাগলো সাজিদের মুখে বুকে। সাজিদকে খেপিয়ে দিতে হাসতে থাকলো পাগলের মতন। জুবাইর ছুটে এলো থামাতে। বিপা থামো, মেরো না এভাবে প্লিজ। ওর হাত ধরার চেষ্টা করেও পারল না। সাজিদ শয়তানি হেসে বলতে লাগলো, নিপাকে আমার প্রথম থেকেই ভাল লাগতো জানো বেবি।
শি ওয়াজ হট অ্যান্ড সি। জুবাইর একটা ঘুষি দিল ওর মুখ বরাবর। ধমকে উঠল, শ্যাট আপ। ওপস, তোর গায়ে এত শক্তি? জুবাইরের কথার উত্তর দিল না। সাজিদ চাচ্ছে ওদের খেপিয়ে দিতে, রেগে উল্টাপাল্টা স্টেপ নিলে ওরই ফায়দা। শান্তভাবে বিপাকে সামলানো মন দিল, ওকে ঝাপটে ধরে পিছে নিয়ে যেতে লাগলো। সাজিদ বলেই গেল, শ্বশুরবাড়িতে গেলে আমার ঘুম হারাম হয়ে যেত। নিপা সারাক্ষণ দুলাভাই দুলাভাই করে ঘুরঘুর করতো আশেপাশে। কি সুন্দর মেয়ে, দেখলেই নেশা লাগে। ওরে রেখা তোরে কেন বিয়ে করছি, এই আফসোস আমার। কিন্তু এর চেয়ে বড় আফসোস, শ্বশুরবাড়ি বেশি দিন থাকা যায় না, এত ঘন ঘন যাওয়াও যায় না। এর মধ্যে তুই প্রেগনেন্ট হলি, বাপের বাড়ি পাঠাইলাম, তোরে দেখার বাহানায় যায়, শুয়োরের বাচ্চা। বিপা হাত ছোড়াছড়ি শুরু করতেই জুবাইর আরও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সাজিদ হাসল, ওলে ওলে বাবুটা, এত রাগ, আগে শোনোই তো বাকিটা। প্রেগনেন্সির টাইমে তোর ট্যান্ট্রামস অসহ্য লাগতো, এই চাই সেই চাই, এই করো সেই করো, জঘন্য লাগতো। তার মধ্যে নতুন বায়না, গ্রাম ভাল লাগে না, আমার কাছে থাকতে হবে। আমার রাগ সপ্তমী উঠল, তখনই তোরে ছেড়ে দিতাম। কিন্তু শাশুড়িটা ভালো, নিপাকে পাঠালো সাথে। তাছাড়া নিপাও ভার্সিটিতে চান্স পেয়েছে, আমার আনন্দ কে দেখে। কিন্তু তোর যন্ত্রণা অসহ্য হয়ে গিয়েছিল। এক রাতে লাথি দিয়ে ফেলে দিলাম বিছানা থেকে। ভাবছিলাম তুই আর বাচ্চা দুটোই টেসে যাবি, কিন্তু বাচ্চাটা মরলেও বাঁচলি তুই। শুরু হলো আরেক নতুন জ্বালা, বাচ্চা হারানো নিয়া তোর নাটক দেখতে দেখতে অস্থির হয়ে একদিন সুযোগ করে নিপার কাছে গেলাম, বললাম সব। শুরুতে অনেক নীতি কথা কাহিনী করলো, তারপর হঠাৎ ঠোঁট কামড়ে হেসে বলল, নিপা ইজ বেস্ট সব দিক দিয়েই। হঠাৎ বিপার শরীরে অসুরের মতো শক্তি ভর করল। ওর বাচ্চাকে মেরেছে সাজিদ, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। জুবাইরও বিস্ময়ে হতবাক, হাতের বাঁধন আলগা হয়ে গেছে ওর। এই ফাঁকে বিপা নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো, এক দৌড়ে ছুটে গেল রান্নাঘরে। ছুরি হাতে ফিরে আসতে আসতে চিৎকার করে বলল, আজ তোর দিন শেষ ওর, আমার বাবুর খুনি তুই, আজ আমার হাতেই তুই মরবি। সাজিদ জুবাইর দুজনেই অবাক হয়ে চেয়ে রইল। জুবাইর এগিয়ে এসে আটকাতে চেষ্টা করল, কিন্তু পারল না। ওকে ধাক্কা মেরে ফেলে দিল বিপা। মেঝেতে পড়েও জুবাইর নিষেধ করে গেল, বিপা ডোন্ট ডু ইট, প্লিজ স্টপ প্লিজ। কিন্তু বিপা শুনল না কোনো কথা। ছুটে গিয়ে ছুরিটা বসিয়ে দিল সাজিদের বুকে। মাংস ভেদ করে ছুরিটা ঢুকল, সঙ্গে সঙ্গে এক গাদা রক্ত ঝলকে বেরোল। রক্তিম ছিটে ফোটায় দারুণ সুন্দর নকশা তৈরি হলো বিপার সুশ্রী চেহারায়, যেন মুখ সাজানোর প্রতিযোগিতায় বিজয়ী রমণী। আহ! সাজিদ বুক চেপে ধরে ঢলে পড়ল চেয়ারে। জুবাইর ভয়ানক হতাশায় মাথা হেট করে ফেলল। ১.৫ বছর পর কেন্দ্রীয় কারাগার। বিপার সঙ্গে দেখা করতে এসেছেন জেসমিন। কিছু প্রিয় খাবার রেঁধে এনেছিলেন। বিপা খুব আগ্রহ নিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে খুব প্রশংসাও করল। জেসমিন ওকে একটা খাম এগিয়ে দিলেন, তোর জন্য। বিপা মুখে লোকমা তুলে ফিরে তাকালো। কি? জুবাইর পাঠিয়েছে, তোর চিঠি। রাখো, খাই আগে। তোমাদের খবর বলো দেখি, রিপা দীপার পড়ালেখার কি খবর? জেসমিন চিঠিটা রাখলেন। বিপা একের পর এক প্রশ্ন করছে। বহুদিন পর মেয়েটাকে সুখী লাগছে, স্বতঃস্ফূর্ত লাগছে। কে বলবে এই মেয়েটা নিজের স্বামী হত্যার দায়ে সাজা ভোগ করছে? বরং মনে হচ্ছে সদ্য বয়সন্ধিতে পড়া এক ষোড়শী মায়ের সাথে খেতে বসে গল্প করছে। কি আহ্লাদ তার কথায়, কি উচ্ছ্বাস তার অঙ্গভঙ্গিতে। জেসমিন একদৃষ্টে চেয়ে রইলেন। জুবাইর ফিরে গেছে তার স্থানে। বিয়েটা শেষমেশ হয়নি বেচারার। আংটি বদলের দিন বিয়ে ভেঙে পালিয়েছে জার্মানি। সাজিদের মৃত্যুর পর বিপা স্বামী হত্যার দায় স্বীকার করে নিয়েছে। আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছে। আর নিপা? বিপাকে গ্রেফতারের কিছুদিন পর মেসের ঘর থেকে নিপার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় অন্তঃসত্ত্বা ছিল নিপা। কুমার একটা মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর কতটা ঘৃণ্য হতে পারে সেটা সে জানত। তাছাড়া বোনের সংসার ভাঙার দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আগেই। জেসমিন সমস্ত যোগাযোগ ছিন্ন করেন ওর সঙ্গে। টাকা পয়সা দিতেন না, ফলে আর্থিক দুরবস্থায় ছিল বেশ। এর মধ্যে একটি অপ্রত্যাশিত খবর, মানসিকভাবে ভেঙে পড়েছিল মেয়েটা। শেষ অবধি তার জীবনটাই ইতি টানবারই সিদ্ধান্ত নেয়। বিপা চাইলেও পালিয়ে যেতে পারত জুবাইরের সঙ্গে। এদেশের বিচার ব্যবস্থায় এমন অসংখ্য ঘটনা আছে, খুনের পর খুনির সন্ধান মেলে না। সন্ধান মিললেও বিচার হয় না।
জুবাইরের টাকার অভাব ছিল না, আর টাকা হলে বাঘের চোখও মেলে, তাই খুব সহজেই ছাড়া পেতে পারত। তারপর বিপাকে নিয়ে পাড়ি জমাতো বিদেশে, কিন্তু বিপা রাজি হয়নি। এমনকি সাজিদকে খুনের দায় সম্পূর্ণ নিজের ঘাড়ে নিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করেছে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন বিপা জুবাইরের চিঠি নিয়ে বসল। পুরো চিঠি জুড়ে কেবল অভিযোগের ছড়াছড়ি, আর প্রতি 2 লাইন পরপর লেখা, আমি তোমাকে ভালোবাসি বিপা, তুমি আমায় গ্রহণ করলে না কেন। ওর বাচ্চামো দেখে বিপা মনে মনে হাসল কিছুক্ষণ, শেষমেশ জবাব লিখল, ভালোবাসা খুব অদ্ভুত বিষয় জানো জুবাইর, তুমি একবার যাকে মন থেকে ভালোবেসে ফেলবে, তাকে আর কোনোদিনও মন থেকে সরাতে পারবে না। যতই কিছু হোক, যতই তাকে ঘৃণা করো, তবুও তাকে যে একসময় তুমি ভালোবেসেছ, এই সত্যকে উপেক্ষা করতে পারবে না। ইদানিং জেলখানায় বসে সাজিদকে আমার খুব মনে পড়ে জানো। তুমি হয়তো ভাবছো প্রলাপ বকছি, আসলে তা নয়। সাজিদ আমার সঙ্গে অন্যায় করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেসবের কিছুই আমার মনে নেই। এখনও কারাগারের নিভৃত কক্ষে একা বসে থাকলে আমার সাজিদের কথাই মনে পড়ে। আমি ওকে ঘৃণা করতে পারি জুবাইর, কিন্তু ভালো না বেশি থাকতে পারি না। 7 বছর খুব দীর্ঘ একটা সময়। আমাদের এই দীর্ঘ সময়ের পথ চলা, শেষটা যেমনই হোক, রঙিন শুরুটা তো অস্বীকার করতে পারি না। সব দুঃখ রাগ শেষ ফুরিয়ে গেলে শুরুর এই ভালোবাসাটাই তো থেকে যায় কেবল। মানুষটা নেই, তাকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। এখন রাগ পুষিয়ে আর লাভ নেই। আমি তোমাকে কেন গ্রহণ করিনি তুমি হয়তো বুঝতে পেরেছ। তুমি আমার ভালো বন্ধু ছিলে, দুঃসময়ে পাশে ছিলে, কিন্তু তা শুধুই বন্ধু হিসেবে। আমি চিরকাল ভালোবেসে এসেছি সাজিদকে। ও আমার সঙ্গে অন্যায় করলেও ওকেই ভালোবেসেছি। ওকে শাস্তি দেবার পর ওর জন্যই কেঁদেছি। সত্যি ভালোবাসা অদ্ভুত। আমার কথা মনে রেখো না আর। আমি তোমার অতীত, অতীতকে ভুলে ভবিষ্যৎ আগলে নাও। তুমি ভালো থেকো জুবাইর, তুমি ভালো থেকো। ইতি বিপা। সমাপ্ত। শুনুন, উদাস পূর্বী হাওয়া গল্পটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। গল্পের শুরুটা এবং চরিত্রগুলো প্রায় এক হলেও গল্পের স্বার্থে আমি নতুন চরিত্র অ্যাড করেছি এবং এন্ডিং পাল্টেছি। রিয়েল লাইফের ইনসিডেন্টার এন্ডিংটা খুবই প্যাথেটিক। যেহেতু গল্প শেষ, সেহেতু শেয়ার করাই যেতেই পারে। বাস্তবে বিপা অনেক আগেই জানতে পারে নিপা তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু বোনের প্রতি অত্যধিক স্নেহে ও কিছুই বলতে পারেনি। তাও 2 বোন থাকা সত্ত্বেও নিপাকে ছোটবেলা থেকে অসম্ভব ভালোবেসেছে কিনা। নিপাও পড়ালেখার খাতিরে থাকতো বোনের বাড়িতে, সেই সূত্রেই সাজিদের সঙ্গে ওর সম্পর্ক হয়। এদিকে বিপার 2টো বাচ্চা ছিল, এরা নিপাকে আর এদেরকে নিপা খুব ভালোবাসত। এজন্য পরে নিপা বাসা ছাড়লেও ওর যাতায়াত কমাতে পারেনি বিপা। জুবাইর অবশ্য ওর বাচ্চা সহ বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিপা শেষ অবধি অত্যধিক মানসিক চাপে বিপা সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে মারা যায়। সম্ভবত স্ট্রোক হয়েছিল। এদেশে খুবই কমন ঘটনা হলো, বড় বোন মারা গেলে তার বাচ্চার দেখাশোনার জন্য ছোট বোনের ওই ঘরে বিয়ে দেওয়া হয়। বিপার মৃত্যুর পরও তার নিপার সঙ্গে বিয়ে হয় সাজিদের। বিয়ের পরও বোনের বাচ্চা দুটোকে খুব ভালোবাসত নিপা। ওর আর বাচ্চা হয়নি। গল্পটা শুনে অদ্ভুত লাগে তাই না? আসলে বাস্তব এমনই। এখানে সবাই সুবিচার পায় না। কেউ কেউ কষ্ট পেতে পেতেই মারা যায়, কেউ অন্যায় করেও সাজা পায় না, সুখেই থাকে। আমি ভেবেছিলাম আমার গল্পটার এন্ডিংয়ে এমনই রাখবো। পরে ভাবলাম, গল্পে যেহেতু আমি অনেক কিছুই পাল্টেছি, শেষটাও পাল্টানো যায়। গল্পের বিপারা একটু বিপ্লবী হলে ক্ষতি কি? ধন্যবাদ।